হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা ফাইন্যান্স সেক্টরের একটি নন ব্যাংকিং প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স নিয়ে, যেটি আমরা এখন বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্স নামেই চিনি। তো ভিউয়ার্স, আশা রাখি আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে চলে যাই। আমরা যদি দেখি রিসেন্ট 3টা মাসের মধ্যে বিডি ফাইন্যান্সের কি পরিমাণের চার্টটি ছিল, এখানে খেয়াল করতে পারছি পুরোটাই একটা ডাউন লাইন তৈরি করে ফেলে। এবং এটার ক্ষেত্রে কিছু অবশ্যই আমাদের যেটা বলবো যে প্রথমত হচ্ছে যে ফাইন্যান্স সেক্টরের মধ্যে কিন্তু বিডি ফাইন্যান্স যদি ধরা হয় তাহলে হচ্ছে টপ 5-এর ভিতরে একটি প্রতিষ্ঠান। এবং হচ্ছে যে এই কোম্পানিটি আমরা দেখছি যে বিগত বছরের তুলনায় গত বছর হঠাৎ করেই তাদের কিন্তু প্রথম এবং তৃতীয় পর্যন্ত ইপিএস ভালো যায়, কিন্তু কিছুদিন আগে যখন তারা ডিভিডেন্ড ডিক্লারেশন ঘোষণা করে তখন দেখতে পাই যে আলটিমেট তাদের তৃতীয় কোয়ার্টারের তুলনায় চতুর্থ কোয়ার্টারের তাদের ইপিএস কম আসে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিডি ফাইন্যান্সে আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। তারা অলরেডি কিন্তু মানে গত বছরের মতনই আপনার হচ্ছে গিয়ে ডিভিডেন্ড সেম ডিক্লারেশন ঘোষণা করেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ইপিএস হয়েছে 1.44 এবং গত বছর সেখানে ছিল 1.69। এবছর দেখতে পাচ্ছি আমরা 1.44, যেখানে ছিল গত বছর আপনার 1.69। এবং তাদের থার্ড কোয়ার্টারে আমরা যদি টোটাল ইপিএস দেখি তাহলে 2.07। তার মানে বুঝতেই পারছেন যে তারা থার্ড কোয়ার্টারের তুলনায় ফোর্থ কোয়ার্টারে এসে একটা লসের সম্মুখীন হয়, যেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারি যে এই স্টকটির থেকে ভালো একটা পরিমাণের একটা আগে থাকতেই যারা স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু বুঝতে পারে যে এই কারণে কিন্তু এই ফলিংটা হয়। তো এই স্টকের ব্যাপারে যেটা হচ্ছে যে সবচেয়ে পজিটিভ দিক যেটি হচ্ছে যে তারা নতুনভাবে তাদের ব্র্যান্ডিংটা শুরু করেছে। আগামীতে ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই বজায় রাখে। এবং ফাইন্যান্স সেক্টরে একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনার নন ব্যাংকিংয়ের দিক থেকে তারা কখনোই হচ্ছে যে ব্যাংকের মতন এত বড় বড় শাখা থাকে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংকের মতন এত সুবিধা থাকে না, সে বিধায় হচ্ছে যে তাদের কিছু লিমিটেশন আছে, আবার তাদের কিছু সুবিধা আছে। এবং দেখা যায় যে ব্যাংকে যতটুকু বিশ্বাস করে নন ব্যাংকিং প্রতিষ্ঠানকে কিন্তু ততটা বিশ্বাস করতে পারে না। তো আমি যেটা অনুমান করি যে এটা আমার ব্যক্তিগত মতামত, বর্তমানে যে তাদের পি রেশিওটা রয়েছে সেটি একটা মোটামুটি জায়গায়, তার মানে আগে আরও বেশি ছিল, কিছুটা কমেছে কারেকশনের ফলে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু তাদের আরএসআই অলরেডি চলে এসেছে 25-এর এইখানে, তো এইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা আবার ঘুরে দাঁড়াবে স্টকটি। এবং এই স্টক বর্তমানে যেভাবে তার ম্যানেজমেন্টটা আগ বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টায় আছে, তো আশা করি যে ভবিষ্যতে তারা আরও সামনের দিকে ভালো অবস্থানে যাবে। এবং গত বছরের তুলনায় এবছর আমরা দেখতে পাচ্ছি যে পাবলিকের হাতে কিন্তু তাদের স্টকের পরিমাণটা বেশি চলে এসেছে, যেটি আমার কাছে মনে হচ্ছে যে অলরেডি যখন বাড়ার একটা সম্ভাবনা ছিল, তার মানে হচ্ছে যে কম প্রাইসে তখন কিন্তু একটা ভালো একটা গেইন হয়েছে প্রাইসের ক্ষেত্রে, যেটার কারণে হচ্ছে যে এখন হচ্ছে যে কিছু আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি ডাউন ট্রেন্ডে
আবার আশা করা যাচ্ছে যে একটা দীর্ঘ সময় পরে তাদের যদি আমরা দেখি যে 2022 সালে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে যদি ভালো ইপিএস গ্রো হয়, তখন হয়তো আরো কিছুটা ঘুরে দাঁড়াবে এবং কিছুটা ডিপেন্ড করে তাদের মার্কেটের উপরে। মার্কেট বর্তমানে স্টক মার্কেটের উপরেও অনেক কিছু বিষয় আশায় আছে। তো নিঃসন্দেহে বলা যায় যে স্টকটি ভালো একটা স্টক, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের পি রেশিও অনেক আমার কাছে হাই মনে হচ্ছে, যে যেটা আমার জন্য আমাকে যদি বলা হয় যে যে এই রেশিওতে ইনভেস্টমেন্ট করা কতটুকু যুক্তি, এটা আমার কাছে অনেক সময় মনে হবে যে একটু রিস্ক। কারণ আমি এই দরে কিংবা আরো কম দরে আরো কম পি রেশিওর স্টকগুলো পাই, দেখি স্টক মার্কেটে আছে, তো সেগুলোতেই আমি চাবো যে ইনভেস্টমেন্ট করার। কারণ এত হাই প্রাইসে কিংবা এত হাই পিতে নেওয়ার কখনোই চিন্তাধারা থাকবে না। আবার যদি কেউ যদি বলে যে না, শর্ট টার্মে আমি 3-4 টাকার গেইন করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে ইজিলি দেখা যাচ্ছে যে তাদের আরএসআই কিন্তু অনেক নিচে নেমে এসেছে, তার মানে একটা হাইপ একটা আমরা দেখতে পারি একটা শর্ট টার্মের ভিতরে। তো এই ছিল বিডি ফাইন্যান্স নিয়ে আমার মতামত। আশা রাখি আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন, এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।